তাহলে তোমরা আগের ভিডিওটাতে তোমরা দু ধরনের করণী আমি ক্লাসিফিকেশন করেছিলাম, যে শুদ্ধ মিশ্র করণী এবং সরল যৌগিক করণী। এরপরে 3 নম্বরটা হচ্ছে সদৃশ ও অসদৃশ করণী, লাইক অ্যান্ড আনলাইক সার্চ। লাইক অ্যান্ড আনলাইক সার্চ এইগুলো কি? না, এগুলো হচ্ছে সদৃশ অসদৃশ করণী বলতে আমরা কাদের বলবো? দেখো, মনে করো আমি একটা উদাহরণ দিই, তারপর লিখছি সংখ্যাটা। মনে করো এরকম একটা করণী আছে 2√5, আরেকটা মনে করো এরকম আছে 3/7√5, এরকম আছে। এটা কিন্তু সরলতম আকারে প্রকাশ করা আছে, সরলতম আকারে কিন্তু প্রকাশ করা আছে। এগুলো কি আমরা করেছি? সরলতম আকারে কিন্তু প্রকাশ করে দিয়েছি। যদিও এটা কি শুদ্ধ করণী নয়, এটা মিশ্র করণী, এটিও মিশ্র করণী। এরা কিন্তু সরলতম আকারে প্রকাশ আছে। এখন এদেরকে যদি ভাগ করো বা গুণ করো, যদি দুটোকে ভাগ করে দাও বা গুণ করে দাও, তাহলে কি পাবে? দেখো, ভাগ করলে তুমি পাবে 2√5/3/7√5, তাহলে √5 ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে 14/3। আবার যখন যদি গুণ করে দাও, অর্থাৎ 2√5 ইন্টু যদি 3/7√5 করো, তাহলে তোমরা পাবে 6/7 ইন্টু 5 মানে 30/7। মানে এইটিও একটি মূলদ সংখ্যা, এটিও একটি মূলদ সংখ্যা। অর্থাৎ গুণফল এবং ভাগফল দুটোই যদি, দুটো করণীর গুণফল এবং ভাগফল দুটোই যদি মূলদ সংখ্যা হয়, তাহলে তাদেরকে আমরা সদৃশ করণী বলি। তাহলে তাদেরকে আমরা সদৃশ করণী বলি। ঠিক আছে? তাহলে দেখছি দুটি করণী, দুটি কেন, দুই বা ততোধিক বলতে পারি, দুই বা ততোধিক করণী, দুই বা ততোধিক নয়, দুটো করণী বলতে হবে, কেননা তিনটে হলে আবার মুশকিল আছে, সেক্ষেত্রে গুণফল ভাগফল নাও হতে পারে। দুইটি করণী অবশ্যই দুইটি শুদ্ধ বা মিশ্র করণী, শুদ্ধ বা মিশ্র করণী গুণফল এবং ভাগফল, দুটোই যদি মূলদ সংখ্যা হয়, উভয়ই মূলদ হলে তাদের সদৃশ করণী বলে, দেখো উদাহরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখো এই দুটো যে করণী, তাদের ভাগফল দেখিয়েছি এবং গুণফল দেখিয়েছি, দেখো দুটোই মূলদ হয়েছে, অতএব এরা হচ্ছে সদৃশ করণী। এরা হচ্ছে লাইক সার্চ। এখানে মাইনাসও থাকতে পারতো, কোনো অসুবিধা নেই, মাইনাসও থাকতে পারতো, তাতে কোনো ব্যাপার না, কোনো একটাতে মাইনাস থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু গুণ বা ভাগ যাই করো না কেন, সেক্ষেত্রে যেন, অর্থাৎ করণী পার্টটা, এদের দুটো পার্ট, এটা করণী পার্ট, তার মূলত সহগ হচ্ছে 2, এরও করণী পার্টটা হচ্ছে √5, মূলত সহগ হচ্ছে 3/7, অর্থাৎ করণী পার্টটা একই হবে, সমান হবে, তাহলেই কিন্তু তাদেরকে আমরা সদৃশ করণী বলবো। তাহলে কিন্তু গুণ এবং ভাগ করলে তারা মূলদ হয়ে যাবে, দুটোই কিন্তু মূলদ হয়ে যাবে। আবার দেখো, এটি হলো সদৃশ করণী। এবারে আমরা অসদৃশ করণী যদি করি, তাহলে দুটো শুদ্ধ বা মিশ্র করণীর গুণফল এবং ভাগফল উভয়ই যদি অমূলদ হয়, তাহলে তাদের অসদৃশ করণী, তাহলে আমরা তাদের অসদৃশ করণী করি। ওকে? তাহলে দুটো করণীর গুণফল এবং ভাগফল দুটোই যদি মূলদ সংখ্যা হয়ে যায়, তাহলে তারা সদৃশ করণী। আর দুটো শুদ্ধ বা মিশ্র করণীর গুণফল এবং ভাগফল দুটোই যদি অমূলদ হয়ে যায়, তাহলে তারা অসদৃশ করণী। যেমন দেখো, আমি যদি এরকম একটা উদাহরণ দিই, যে -4/5√2, আরেকটা মনে করো 3/2√3, এরকম বললাম। এই যে দুটো করণী, দুটোই কিন্তু করণী এবং দুটোই এখানে মিশ্র করণী হিসাবে আমি লিখেছি, সরলতম আকারে প্রকাশ করা আছে। এদেরকে যদি গুণ করো, দেখো গুণ করলে কি পাবে? গুণ করলে মাইনাস, এটা 2 দিন কেটে যাবে, -6/5, অর্থাৎ এই দুটো যদি গুণ করে দিই, তাহলে হচ্ছে -4/5√2 ইনটু 3/2√3, গুণ করলে তোমরা পাবে -6/5√6, এই পাচ্ছ, -6/5√6 পাচ্ছ। এইটা কিন্তু একটা করণী হয়ে গেছে, এটা কিন্তু মূলদ সংখ্যা হয়নি, এটি অমূলদ সংখ্যা, এটি বৈদিক সংখ্যা, এটি বাস্তব সংখ্যা ইত্যাদি। তো এটা কিন্তু করণী, এটা কিন্তু মূলদ হয়নি, এটা অমূলদ আছে, সেই জন্য এটা, এই দুটো হচ্ছে আনলাইক সার্চ। তেমনি আবার কি না, এদের যদি ওটা ভাগ করে দিই, যে -4/5√2 ডিভাইডেড বাই যদি 3/2√3 এরকম করি, তাহলে তোমাদের কি হবে না, দেখো এটি হয়ে যাবে -8/15
√2 এরকম আছে। এটিও কিন্তু একটি করণী, এটিও বৈজিক সংখ্যা, এটিও বাস্তব সংখ্যা, অমূলদ সংখ্যা, তার মানে এটি একটা করণী, অর্থাৎ মূলদ নয়, অমূলদ। ঠিক আছে, অর্থাৎ দুটোই যেহেতু অমূলদ, গুণফল এবং ভাগফল, তাহলে এরা হচ্ছে আনলাইক সাচ, এরা হচ্ছে অসদৃশ্য করণী। ঠিক আছে, এবারে আমরা বলবো যে আরো একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে সমমূলীয় এবং অসমমূলীয় করণী। 4 নম্বর হচ্ছে সমমূলীয় ও অসমমূলীয় করণী। অসমমূলীয় করণী কি না, এটা ইকুই রেডিক্যাল and non-equiradical radical such, equiradical and non-equiradical such, সমমূলীয় এবং অসমমূলীয় করণী কাদের বলবো? দুটো করণী আছে, দুটো এখানে কিন্তু একাধিক হতে পারে, একাধিক করণী হতে পারে, মানে দুই বা ততোধিক হতে পারে, দুইয়ের বেশিও হতে পারে। সেই করণীর প্রত্যেকটা করণীর ক্রম যদি একই হয়, অর্থাৎ ওই মূল সূচক সংখ্যা যদি সমান হয় তাহলে তারা সমমূলীয়, আর মূল সূচক সংখ্যা যদি সমান না হয় তাহলে তারা অসমমূলীয়। ঠিক আছে, দুটো বা দুই বা ততোধিক করণীর মূল সূচক সংখ্যা যদি একই হয়, দেখবে দুই বা ততোধিক করণী, শুদ্ধ বা মিশ্র করণী, করণীর মূল সূচক সংখ্যা একই হলে, মূল সূচক বা ক্রম একই হলে তাদের সমমূলীয় করণী বলে, মানে ইকুইরেডিক্যাল করণী বলে। দুটো যদি এরকম ইকুইরেডিক্যাল করণী হয়, মানে সমমূলীয় করণী হয়, দুটো করণী আছে যারা সমমূলীয়, তাদের কিন্তু আমরা এখানে কিন্তু এরকম বলতে পারবো না যে গুণফলটা মূলত হবে বা ভাগফলটা মূলত হবে, এরকম কিন্তু আমরা বলতে পারবো না। আমি বলেছি ক্রম একই, কিন্তু সেক্ষেত্রে ক্রম একই মানেই যে তাদের গুণ করলে মূলত হয়ে যাবে বা ভাগ করলে মূলত হয়ে যাবে, সেরকম কিন্তু ব্যাপার নয়। আমি দেখাচ্ছি, দেখো সমমূলীয় করণী বলেছি, দেখো এখানে আমি বলছি সমমূলীয় করণী, অর্থাৎ এখানে হচ্ছে আগে আমি লিখেছিলাম যে -4/5 √3 আর মনে করো 2/7 √2, এই দুটোই কিন্তু সমমূলীয় করণী, কিন্তু দুটোই কিন্তু দ্বিঘাত করণী, অবশ্যই দুটোই দ্বিঘাত করণী। এখানেও মূল সূচক সংখ্যা 2, এখানেও মূল সূচক সংখ্যা 2, অতএব দুটোই দ্বিঘাত করণী, কিন্তু এরা সমমূলীয় ঠিকই, কিন্তু এদেরকে গুণ করলে বা ভাগ করলে কি মূলত সংখ্যা আসবে? এরা তো অসদৃশ করণী, এরা কিন্তু অ্যাকচুয়ালি অসদৃশ করণী। সদৃশ করণী হতে পারে, সদৃশ করণী কিন্তু হতে পারে, দুটো সদৃশ করণী অবশ্যই তারা সমমূলীয় হবে, দুটো সদৃশ করণী অবশ্যই তারা সমমূলীয় হবে। ঠিক আছে, তারা কিন্তু অসমমূলীয় হবে না। দুটো সদৃশ করণী তারা সমমূলীয় সবসময় হবে, কিন্তু সমমূলীয় হলেই যে তারা সদৃশ করণী হবে এমন নয়। যেমন আমি দুটো দেখিয়েছি, এরা সমমূলীয় বাট এরা কিন্তু অসদৃশ করণী। ঠিক আছে, সদৃশ যারা করণী তারা সমমূলীয় হবে, কিন্তু সমমূলীয় দুটো করণী হলেই যে তারা সদৃশ হবে এমন কোনো কথা নেই, এটাও ভালো করে মনে রাখবে। ওকে, এবারে দুই বা ততোধিক শুদ্ধ করণীর ক্রম যদি আলাদা হয়, ক্রম আলাদা হলে বা ভিন্ন হলে তাদের অসমমূলীয় করণী বলবো। তাহলে ক্রম একই হলে যেমন তাদের সমমূলীয় করণী বলছিলাম, ক্রম যদি আলাদা হয় তাহলে তাদেরকে অসমমূলীয় করণী বলা হবে। খুব ইজি, যেমন মনে করো √2 একটা করণী আর মনে করো 7√5 একটা করণী, এরা দুটোই কিন্তু শুদ্ধ করণী, আমি শুদ্ধ করণী হিসাবে লিখেছি। এর ক্রম হচ্ছে 2, মানে এটি দ্বিঘাত করণী, আর এটির ক্রম হচ্ছে 7 ঘাত করণী। সুতরাং এদের ঘাত যেহেতু আলাদা, ক্রম যেহেতু আলাদা, মানে অ্যাকচুয়ালি ক্রম আলাদা, সেই জন্য ঘাত নয়, এদের ক্রম বলে, করণীর অর্ডার বলে ক্রম। তাহলে এর যেহেতু অর্ডার হচ্ছে 2 আর এর অর্ডার হচ্ছে 7, সেই জন্য এরা
অসমমূলীয়করণী। যদিও এদেরকে আমরা সমমূলীয়করণীতে প্রকাশ করতে পারি, এদেরকে আমরা সমমূলীয়করণীতে প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে দুটোর মধ্যে কে বড় ছোট সেইভাবে আমরা নির্ণয় করে দিতে পারি। এই দুটোর মধ্যে কে বড় কে ছোট আমরা সমমূলীয়করণী হিসাবে প্রকাশ করে এদের দুটো কে বড় কে ছোট সেটাও কিন্তু নির্ধারণ করতে হবে। যেমন দেখো 82 মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। অর্থাৎ এর ঘাত হচ্ছে মানে ক্রম হচ্ছে 2, এর হচ্ছে 5 টু দি পাওয়ার 1/7 এইরকম আছে। তো এখন এইটাকে যদি সমমূলীয় করতে হয় তাহলে এই যে 2 এর ক্রম হচ্ছে 2 আর এর ক্রম হচ্ছে 7, 2 আর 7 এর লসাগু, 2 আর 7 এর লসাগু কত? ঠিক ধরেছো, 2 আর 7 এর লসাগু হচ্ছে 14। তার মানে এটাকে 14 ক্রমের একটা করণীতে প্রকাশ করতে হবে। তাহলে 14 ক্রমের করণীতে প্রকাশ করলে আমরা দেখো একটু এইভাবে লিখতে পারি 2 টু দি 7 হোল টু দি 1/14 মানে 1/14। তার মানে এটি কি হলো 14th রুট অফ 128, 2 টু দি পাওয়ার 7 মানে 128। এইটি হচ্ছে 14 ক্রমের একটি করণী। অথচ দেখো এটাকে দ্বিতীয় ক্রমের করণীতেও প্রকাশ করা যাচ্ছে, এইটাকে এইটাতে প্রকাশ করা যাচ্ছে আর এটাকে এটাতে করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এইটাকেও যদি আমরা 14 ক্রমের একটি করণীতে প্রকাশ করি তাহলে এরকম হবে। তোমরা সূচকের নিয়ম আগে জানো, হ্যাঁ, সূচকের নিয়ম অনুসারে এভাবে আমরা লিখতে পারি। তাহলে কি হলো না 14th রুট অফ 25, তার মানে এইটিও একটি 14 ক্রমের করণী হয়ে গেল। এই দুটো হচ্ছে অসমমূলীয় করণী ছিল, কিন্তু তাদেরকে সমমূলীয় করণীর আকারে প্রকাশ করা গেল, ঠিক আছে। এদেরকে সমমূলীয় করণীর আকারে প্রকাশ করা গেছে এই দুটোকে। এবার দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 128 এর 14তম মূল, এটা হচ্ছে 25 এর 14তম মূল, তাহলে কোনটা বেশি? এইটা কিন্তু বড়। তার মানে দিস ইজ গ্রেটার দ্যান দিস, দিস ইজ গ্রেটার দ্যান দিস, অর্থাৎ √2 ইজ গ্রেটার দ্যান 7th রুট অফ 5। এভাবে একাধিক করণী কে বড় কে ছোট অসমমূলীয় করণী থাকলেও তাদেরকে সমমূলীয় করণীতে প্রকাশ করে আমরা কে বড় কে ছোট এগুলো কিন্তু বলে দিতে পারি। এগুলো কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এবারে দেখো, এবার হচ্ছে দুটো করণীর আমরা যদি যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই বা গুণ করতে চাই বা ভাগ করতে চাই সেগুলো কিভাবে করব সেগুলো তোমাদের জানতে হবে। দুটো করণীর আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করব সেইগুলো তোমাদের এবারে জানতে হবে। অ্যাডিশন করব অথবা সাবট্রাকশন করব, কিভাবে করব, কিভাবে আমরা দুটো করণীর যোগ বা বিয়োগ করব। করণীর যোগ, করণীর যোগ অ্যাডিশন এন্ড সাবট্রাকশন বা বিয়োগ কিভাবে করব? দুটো করণীকে আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি, কিভাবে করব? ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে দুটো করণীকে যোগ বিয়োগ আমরা করতে পারবো তখনই যদি দুটো সদৃশ করণী হয়, তবেই কিন্তু তাদেরকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। ওকে, তাহলে দুটো করণীকে যোগ বিয়োগ করতে পারবো তখনই যদি তারা সদৃশ করণী হয়। মনে করো এরকম একটা যোগ করতে তোমাদের দেওয়া হয়েছে, হয়তো এটা আছে √75 আর হয়তো এরকম আছে যে √, হয়তো বলছি কোথায় যে 20, মনে করো এই দুটো আছে, এই দুটোকে তোমরা যোগ করবে। কিভাবে করবে? এই দুটোকে তোমরা যোগ করতে চাও, এই দুটো করণীকে যোগ করতে, দুটো কিন্তু করণী অবশ্যই দুটোই দ্বিঘাত করণী হিসাবে আছে, কেননা এটাকে আমরা মূলদ সংখ্যার আকারে লিখতে পারবো না, এটাকেও আমরা মূলদ সংখ্যার আকারে লিখতে পারবো না। তার মানে এই দুটো কিন্তু করণী সংখ্যা এবং কি করণী? দ্বিঘাত করণী। যে তোমাদের বইতে দ্বিঘাত করণী আছে, আমি দ্বিঘাত করণীটাই বেশি বলবো। যে সবগুলোই কিন্তু অন্য ঘাত করণী হিসাবে যে সংজ্ঞাগুলো লিখছি সবগুলোই কিন্তু ঘাত সংখ্যা মানে করণীর ক্রম সংখ্যাটা বাড়ানোই যেতেই পারে, ঠিক আছে। তোমাদের দ্বিঘাত আছে মানে দ্বিতীয় ক্রমের করণী আছে, কিন্তু যে কোনো ক্রমের করণী হিসাবেও আমরা সংজ্ঞাগুলো দিতে পারি। ওকে, তো আমি দুটোকে যদি আমরা যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, সেক্ষেত্রে এগুলো সরাসরি আমরা যোগ করতে গেলে পারবো না। তাহলে কি করতে হবে? এই যে কেউ যদি লিখে দেয় যে এটা সময় √75 আর 20 দিয়ে যোগ করে দিল দিয়ে দিল √95, সেটা কিন্তু হবে না।
তাহলে কি করতে হবে না, এটাকে করতে গেলে এটাকে তোমাকে সরলতম আকারে প্রকাশ করতে হবে। এটা 25 × 3 মানে এটা হবে, সরি এইটাকে আমরা করতে পারবো না, এটাকে একটু অন্যরকম করতে হবে। এটা হচ্ছে আমি এটা বললাম, এটাকে একটু পাল্টে দিলাম, 12 করলাম, √12 করলাম, ঠিক আছে। এটি হচ্ছে 5√3 হবে। আর এটিকে দেখো, এটি 4 3 12 মানে এটা সমান 2√3 হবে। এরপরে কিন্তু এইগুলোকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি, আমরা করতে পারি। তাহলে এই দুটো করণীয়কে আমরা সরলতম আকারে আগে প্রকাশ করব, সরলতম আকারে প্রকাশ করার পরে আমরা যোগ বিয়োগ করব। দেখো যোগ করলে কি হবে, এই দুটোকে যদি যোগ করে দিই, তাহলে যোগ করার নিয়ম হচ্ছে, দেখো এই মূলত সহগ হচ্ছে 5, এর মূলত সহগ হচ্ছে 2, তাহলে মূলত সহগ দুটোকে যোগ করতে হবে। সেইটা নতুন যে করণী হবে, সেই করণীর মূলত সহগ হবে এই দুটো মূলত সহগের যোগফল, অর্থাৎ 5√3 প্লাস 2√3 করলে হবে কি, যে করণীটা হবে তার মূলত সহগ হবে 5 প্লাস 2 মানে 7, এবং এর সঙ্গে গুণের আকারে এই অমূলত সহগটা থাকবে, অর্থাৎ অমূলত যে পার্টটা, সেই পার্টটা এর সঙ্গে গুণের আকারে থাকবে, অর্থাৎ √3। যেমন দেখো তোমরা 5x বীজগণিতে করেছো, 5x আর 2x যদি যোগ করো তাহলে কি হয়, যোগ করলে 7x হয়, অনেকটা সেই রকম, ঠিক আছে, অনেকটা সেই রকমই। তাহলে এইটা কি অনেকটা কেন, পুরোটাই সেই রকমই। 5 × এটাকে x ধরতে পারো, এটা 2 × x, এখানে x কে সমান হতে হবে, মানে এই দুটো সদৃশকরণই হতেই হবে, না হলে কিন্তু যোগ করতে পারবে না। যেমন দেখো তোমাকে যদি 5√3 এর সঙ্গে 2√5 যোগ করতে বলি, এক্ষেত্রে কিন্তু আমরা যোগ করতে পারবো না, এইভাবে রেখে দিতে হবে, এইভাবে রেখে দিতে হবে, আমরা যোগটা করতে পারবো না। এটা একটা করণী হবে, দ্বিপদ করণী হয়ে যাবে, যৌগিক করণী হয়ে গেল, দ্বিপদ করণী এবং যৌগিক করণী হয়ে গেল, কিন্তু এটা যদি আমরা যোগ করতে পারবো না, এভাবে পাশাপাশি রাখতে হবে। যেমন ধরো x আর y কিন্তু যোগ করতে পারবো না, x আর y তো যোগ করতে পারবো না, তোমরা x আর y যোগ করতে গেলে এরকম পাশাপাশি রেখে দাও, x + y। তো সেই রকম এখানেও এই দুটো যেহেতু অসদৃশ করণী, এদেরকে আমরা যোগ করতে পারবো না, বিয়োগ করতেও পারবো না, বিয়োগ করতে গেলেও কিন্তু ওই বিয়োগের আকারে রেখে দেবো, প্লাস মাইনাস ওইভাবেই রেখে দেবো। তাহলে দেখো এখানেও যদি বিয়োগ করি তাহলে কি হবে, 5√3 থেকে আমরা 2√3 বিয়োগ করতে পারি, আবার 2√3 থেকেও 5√3 বিয়োগ করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে 5 আর 2 এর বিয়োগফলটা হবে 3, এবং তার সঙ্গে ওই করণী পার্টটা গুণের আকারে হবে, অর্থাৎ 3√3, ঠিক আছে। অর্থাৎ এইটা হয়ে গেল 3√3, আর এটা হয়ে গেল যোগফলটা হয়ে গেল 7√3, বিয়োগফলটা হয়ে গেল 3√3, ঠিক আছে। তাহলে যোগ বা বিয়োগ করতে গেলে কি করতে হবে, প্রথম হচ্ছে তোমাকে সরলতম আকারে সেই দুটো করণীকে আগে প্রকাশ করতে হবে। যদি সরলতম আকারে থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি সরলতম আকারে না থাকে তাহলে তাদেরকে সরলতম আকারে প্রকাশ করে নিতে হবে, করে নিয়ে তাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে। যোগ বা বিয়োগ যেমন বলা থাকে সেমন। এবার দেখো এটা একপদ করণী ছিল, সরল করণী ছিল, সরল করণী নাও থাকতে পারে, যৌগিক করণী থাকতে পারে, দুটো হয়তো যৌগিক করণী দেওয়া হয়েছে। মনে করো এরকম একটা করণী 2 + √3, আর একটা মনে করো 2 - √3, এরকম দুটো করণী দেওয়া আছে, ঠিক আছে। এই দুটো যদি আমরা যোগ করতে চাই তাহলে কি হবে, এই দুটোকে যদি যোগ করতে চাই তাহলে এই দুটোকেও কিন্তু আমরা যোগ করতে পারবো। এইখানে কি হবে না, এখানে দেখো এখানে হচ্ছে মূলদ পার্ট একটা আছে, এখানেও মূলদ পার্ট একটা আছে, অর্থাৎ এখানে একটা মূল সংখ্যা এবং একটা করণী যোগফল আকারে আছে, এখানে একটা মূল সংখ্যা এবং একটা করণী বিয়োগফল আকারে আছে। এটাও একটা যৌগিক করণী এবং দ্বিপদ করণী, এটিও একটি যৌগিক করণী এবং দ্বিপদ করণী, এদেরকেও কিন্তু আমরা যোগ করতে পারি। এখানে মূলদ পার্ট দুটো আমরা যোগ করে দেবো, আগে মূলদ পার্ট দুটো যোগ করে দিলাম, 2 দিয়ে 4 হয়ে গেল। এবারে অমূলদ পার্ট যোগ করব, দেখো অমূলদ পার্ট যোগ করলে এর সহগ হচ্ছে 1 আর এর সহগ হচ্ছে -1, তাহলে 1 - 1 × √3, কারণ দেখো কত হবে, এটা 0 × √3 মানে অ্যাকচুয়ালি 4 হয়ে যাবে, অর্থাৎ এইগুলো অ্যাকচুয়ালি কেটে গেছে, ঠিক আছে। নাও কাটতে হবে, যদি অন্য কিছু থাকতো তখন কাটতো না, তখন সেভাবে করতে। যেমন আমি অন্য একটা উদাহরণ দিই, মনে করো 2 প্লাস √6 আছে, আরেকটা হয়তো √6 আছে, আরেকটা মনে করো 3 মাইনাস হয়তো আমি বলছি √150। এই দুটোকে যদি আমি যোগ করতে চাই তাহলে কি করব, এই দুটোকে যদি আমি যোগ করতে চাই তাহলে কি করব, 2 + √6 আর 3 - √150, এইটাকে আমরা যোগ করব। তো এখানে এইটা দেখো সরলতম আকারে করা আছে, এটা √6 যেটা আছে এটাকে করণীটা তোমার সরলতম আকারেই আছে, এখানে কিন্তু করণী পার্টটা সরলতম আকারে নেই। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে এটা লিখতে হবে 2 + √6 প্লাস 3 - এটাকে সরলতম আকারে করলে এটা হবে 5√6। দেখো এখানে কিন্তু এই দুটো
কেটে যাবে না, এটা √6 আর -5 √6 কেটে যাবে না কিন্তু। তাহলে তোমার কি করতে হবে, আগে বলেছি মূলত পার্ট দুটোকে যোগ করে দাও, 5 হয়ে গেল। তারপরে এই দুটো যোগ করবে, তাহলে 1 + -5 ইনটু √6 হবে, তার মানে হয়ে গেল 5 - 4 √6 হয়েছে। 5 - 4 √6 এই দুটো যোগফল। এইভাবে তোমরা বিয়োগও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তো সেভাবে করতে। তাহলে যোগ বা বিয়োগ যাই করো না কেন, দুটো করণী, সেক্ষেত্রে করণী দুটোকে সরলতম আকারে নিতেই হবে। যদি একপদ করণী থাকে তাহলে খুব সুবিধে, দ্বিপদ করণী থাকলেও কিন্তু আমরা করতে পারি। দ্বিপদ করণী থাকলে তোমাদের এই ধরনের করণী থাকবে, অর্থাৎ একটা মূলত সংখ্যা এবং একটা করণী যোগফল আকারে বা বিয়োগফল আকারে থাকবে, এবং সেক্ষেত্রেও আমরা যোগ বা বিয়োগ করতে পারি। যদি বিয়োগ করতাম তাহলে কি হতো, বিয়োগ করে দেখো এখানে বন্ধু দেখো, এটা যদি মাইনাস করতাম তাহলে কি হতো, যদি মাইনাস করতাম তাহলে কি হতো, না এই মূলত সংখ্যাগুলো মাইনাস করবো, 2 - 2 হয়ে গেল। তারপরে দেখো প্লাস, এটা √3 আর এখানে প্লাস √3 হয়ে গেল। তার মানে এখানে 1 + 1 ইনটু √3, অর্থাৎ 0 + 2 √3, তার মানে অ্যাকচুয়ালি 2 √3। এত তো বেশি লিখে করার দরকার নেই, 2 আর -2 কেটে দিলেই হবে, আর +√3 +√3 2 √3 একবারে মনে মনে করে দিলেও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দেখো যে যোগ বা বিয়োগ কিন্তু আমরা করতে পারলাম। যোগ বা বিয়োগ করলে দেখো দুটো করণীকে যখন আমরা যোগ বা বিয়োগ করলাম, যোগফলটা মূলত সংখ্যা হয়েছিল, কিন্তু দেখো বিয়োগফলটা অমূলত সংখ্যা এসেছে। বিয়োগফলটা কিন্তু দেখো অমূলত সংখ্যা এসেছে, যোগফলটা মূলত এসেছিল ঠিকই, কিন্তু বিয়োগফলটা অমূলত এসেছে। মানে যোগ বিয়োগ দুটোই কিন্তু মূলত হবে এমন কোনো কথা নেই। যোগফল বা বিয়োগফল দুটোই যে মূলত হবে এমন কোনো কথা নেই। মূলত তো যোগফল মূলত হতে পারে, যেমন দেখালাম যোগফল মূলত হতেই পারে, আবার বিয়োগফল যে মূলতই হবে এমন কোনো কথা নেই, বিয়োগফল অমূলত হতে পারে। যোগফল বিয়োগফল দুটোই একসঙ্গে মূলত কিন্তু হবে না। যোগফল বিয়োগফল দুটোই কিন্তু একসঙ্গে কিন্তু মূলত হবে তা কিন্তু হবে না, ঠিক আছে? মনে থাকবে যোগফল এবং বিয়োগফল দুটো করণীর যোগফল এবং বিয়োগফল একসঙ্গে মূলত হবে, এটাও কিন্তু হবে না, সেটাও কিন্তু খেয়াল রাখবে, ওটাও কিন্তু হবে না, ঠিক আছে? যাই হোক, এবার দেখো তাহলে যোগ বা বিয়োগ করলাম। যোগ বা বিয়োগ করতে গেলে তোমাদের খেয়াল রাখতে হবে দুটোকে আগে কিন্তু সরলতম আকারে প্রকাশ করে তবে করতে হবে। এবারে আমরা গুণ করব, করণে গুণ করব। গুণ করতে পারি কিভাবে? মাল্টিপ্লাই করব, একটা করণীকে আরেকটা করণী দিয়ে মাল্টিপ্লাই করব। কিভাবে মাল্টিপ্লাই করব? দেখো এখানেও দেখো এমনি একটা করণী দিচ্ছি, মনে করো 2√7, আর একটা মনে করো দিচ্ছি যে এর সঙ্গে গুণ করব, হয়তো ধরে নাও -3/5 √3 গুণ করতে পারি, অসুবিধা নেই। এই করণী দুটোকে আমরা গুণ করতে পারি, করণী দুটোকে গুণ করতে পারি। আবার দেখো এরকম হলে তো এটা কিন্তু সরলতম আকারে আছে, এটাও কিন্তু সরলতম আকারে আছে। গুণ যদি করতে হয় কি করতে হবে না, গুণ করতে গেলে নিয়ম হচ্ছে প্রথমে তুমি মূলত পার্টগুলোকে গুণ করে নাও। মূলত পার্টগুলোকে গুণ করলে হবে দেখো 2 × -3/5 গুণ করতে পারবে। আবার ইনটু কি হবে না, √7 × √3, এই দুটো আলাদা করে গুণ হবে। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে -6/5 আর এটা হচ্ছে √21 হয়ে গেছে। দেখো √21 হয়ে গেছে। এখানে একটা জিনিস বলা হয় তোমাদের যে করণীর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আছে, √ab = √a × √b, এটা কিন্তু হয়। আবার এটা থেকে এটা লেখা যায়, √a × √b = √ab লেখা যায়। এটা কিন্তু খুব ইজি ব্যাপার, তোমরা সূচকের যে নিয়ম জানো সেই সূচকের নিয়ম থেকে এটা আসছে। তো সূচকের নিয়মে তোমরা করেছো এরকম যে মনে করো x⁴m আছে, এটাকে কি লেখো তোমরা, a⁴m × x⁴m লেখো, ঠিক আছে? x⁴m যদি থাকে তাহলে কি লেখা হয়, a⁴m × x⁴m। সেই সূচকের নিয়ম অনুসারে কিন্তু এটা আসছে। এটা কি ছিল না, ab², তার মানে a² × b², তার মানে হবে √a × √b, এর অনুসারে আসছে, ঠিক আছে? অর্থাৎ √ab = এটা কি করে আসছে, ওইভাবেই আসছে। আবার এটা থেকেও আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তো সেই রকমই আমরা করে দিয়েছি। এখানে গুণ কিন্তু গুণ করতে গেলে দুটোকে যে সদৃশ করণী হতেই হবে এমন কিন্তু নয়। দেখো এই দুটো কিন্তু অসদৃশ করণী ছিল, সদৃশ করণী হতেই হবে তবে কিন্তু যোগ বা বিয়োগ করা যাবে। কিন্তু গুণ করতে গেলে তোমাদের সদৃশ করণী হওয়ার দরকার নেই,
সদৃশকরণী হওয়ার দরকার নেই, আবার সমমূলীয় হওয়ারও দরকার নেই। এখানে দুটো কিন্তু আমরা সমমূলীয় দিয়েছি, কিন্তু সদৃশ দিইনি। দুটো করণী দিয়েছি যারা সদৃশ নয় কিন্তু সমমূলীয়, এরকম দিয়েছি। মানে দুটোরই ক্রম হচ্ছে 2, কিন্তু এমন হতে পারে একটা ক্রম 2 আর একটা ক্রম 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ইত্যাদি হতে পারে। একটা n হতে পারে আর একটা m হতে পারে, ওরকম করণী হতেই পারে। যেমন দেখো আমি যদি এরকম বলি যে কত এরকম আছে যে 2 ইনটু m এর রুট অফ 3 ইনটু তোমাকে এখানে করতে হবে 5 ইনটু n এর রুট অফ 2, এরকম করতে হবে। এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কি হবে? এখানেও কিন্তু আমরা গুণ করতে পারি, এই দুটোকেও কিন্তু আমরা গুণ করতে পারি। কিভাবে করব? এইখানে গুণ করতে গেলে তোমাদের মূলত সহগগুলো গুণ করতে হবে, একটু সরলতম আকারে আছে, মূলত সহগগুলো গুণ করে দিলাম। তারপরে কিন্তু এইটা দুটো কিন্তু অসমমূলীয় আছে, মানে দুটোর মূল সমান নয়, একটা m ক্রমের একটা n ক্রমের আছে। এই করণী পাঠটা m ক্রমের, এই করণী পাঠটা n ক্রমের আছে। এই দুটোকে কিন্তু একই ক্রমের করে নেওয়া যাবে। তোমাদের বলেছি আমি অসমমূলীয় থাকলে তাদেরকে সমমূলীয় করণীতে প্রকাশ করা যায়। তাহলে এটাকে সমমূলীয় করণীতে করতে গেলে আমাদের করতে হবে 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই mn, ইনটু এইটা হবে 2 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই mn, এইটি হবে। তাহলে দেখো হয়ে গেল 10 ইনটু 3 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই mn। মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 10 ইনটু mn এর রুট অফ 3 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার n, এইভাবেও লিখতে পারি। এইভাবে করণী গুণ করতে পারি। তাহলে করণী গুণ করতে গেলে তাদেরকে যে সদৃশকরণী হতে হবে এমন নয়, সদৃশকরণী হতে পারে। যদি সদৃশকরণী হয় তাহলে তো ঠিকই আছে, সদৃশকরণী যদি আবার সমমূলীয় হয়, সদৃশ এবং সমমূলীয় হয়ে যায়, সেক্ষেত্রে তাহলে গুণফলটা কিন্তু সদৃশ হলেই তো সমমূলীয় হতেই হবে, সদৃশ হলেই তারা সমমূলীয় হবে। সদৃশ হলেই তারা সমমূলীয় হবে, আর সমমূলীয় হলেই যে সদৃশ হবে এমন নয়। তাহলে এখানে দেখো সমমূলীয় আমি যে দুটো দিয়েছিলাম, যে সমমূলীয় করণী কিন্তু তারা সদৃশ নয়, সেক্ষেত্রে গুণ করা গেছে। আবার সদৃশ তো নয় এবং অসমমূলীয় সেরকমও দিয়েছি, সদৃশ নয় এবং অসমমূলীয় করণী দিয়েছি, তাদেরকেও কিন্তু গুণ করা গেছে। মোটামুটি তোমরা সূচকের যে নিয়ম করেছো সেই অনুযায়ী তোমরা গুণটা করতে পারবে। ওকে, তাহলে এইভাবে আমরা গুণ করতে পারি। আবার দেখো দ্বিপদ করণী এগুলো হতে পারে, দুটো দ্বিপদ করণীও আমরা গুণ করতে পারি, আবার একটা দ্বিপদের সঙ্গে একটা ত্রিপদ করণীও গুণ করতে পারি, ওটা কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, যেমন দেখো মনে করো তোমাদের আমি বলছি 7 প্লাস 4√3 এর সঙ্গে আমি মনে করো 7 মাইনাস 4√3 গুণ করব, এই দুটোকে গুণ করব। এটা একটা দ্বিপদ করণী, এটাও একটি দ্বিপদ করণী। যদিও এদের আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা তোমাদের পরে আমাদের বলছি, পরে আবার আসছি সেটা বলবো। তো এই দুটো করণীকে আমরা গুণ করবো কি করে? না, এই দুটো করণীকেও আমরা কিন্তু গুণ করতে পারি। যদিও এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বিচ্ছেদ নিয়ম তো করতেই পারি। তোমরা তো আগে তোমরা বহুপদী সংখ্যামালাকে বহুপদী সংখ্যামালা দিয়ে গুণ করেছো, বিচ্ছেদ নিয়মে করেছো। এইটা ইন্টু 7, আবার এইটা ইন্টু মাইনাস 4√3 ইত্যাদি এরকম করে করেছো। আর এখানে তোমরা এমনিতেই দেখতে পাচ্ছ a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, সুতরাং এটাতে আমরা সহজেই করে ফেলতে পারি 7 এর হোল স্কয়ার মাইনাস 4√3 হোল স্কয়ার, তাই স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই ফর্মে আমরা সহজেই 49 মাইনাস 4 4 16 3 48, অর্থাৎ দেখো এখানে 1 হবে। এই গুণ করলে এর দুটো কিন্তু গুণফল হলো 1। ঠিক আছে, এই দুটোর গুণ করলে কিন্তু গুণফল হলো 1। সুতরাং এরা হচ্ছে, এরা কি, এরা গুণফলটা আমরা গুণটা আমরা করতে পারলাম। যদি এখানে আমরা একে অন্যটার অন্য নক বলতে পারি, সেটা আমরা পরে আসছি। এখানে আমরা পরে আসছি যে একে অন্য নক, সেই ব্যাপারটা আমরা পরে আসছি। এবং আরও যে কি নাম আছে সেটাতে আমরা পরে আসছি। তো যাই হোক, এই দুটোকে আমরা গুণ করতে পারলাম। তো এখন যদি এটাকে আমরা যদি একটু পাল্টে দিই, এটা যদি আমরা এরকম করে দিই 4√2 করে, সেক্ষেত্রে কি গুণ করতে পারবো না? সেক্ষেত্রে তো আর এই নিয়মে পারবো না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে আমরা পাচ্ছি না, a প্লাস বি a মাইনাস বি আকারে নেই। তাহলে এটাকে করতে গেলে কি করতে হবে? 7 প্লাস 4√3 ইনটু 7 প্লাস 7 মাইনাস হবে মাইনাস 7 প্লাস 4√3 ইনটু 4√2, এরকম হবে। এবার দেখো এইটাকে যখন গুণ করবে 7 7 49 প্লাস 7 4 28√3, আর এটা যখন গুণ করবে মাইনাস 28√2 হবে, আর মাইনাস 16√6 হবে, এরকম একটা আছে।
এর আর কিন্তু কিছু আপনি লিখতে পারবেন, আর যোগ বিয়োগ করতে পারবেন না, কারণ দেখো এই যে তিনটে করণী হয়েছে, এই তিনটে করণী হয়ে গেছে অসদৃশ। এই তিনটে করণী অসদৃশ হয়ে গেছে, এগুলো থেকে যোগ বিয়োগ তুমি করতে পারবে না, আর এটা তো মূলত সংখ্যা, শুধু কোনো ব্যাপার নয়, এই গুণফলটা এরকম আকারে চলে যাবে। তাহলে গুণ আমরা এইভাবে করতে পারি, যে সাধারণ মানে নিয়ম জানো, বীজগণিতের যে গুণ করার নিয়ম জানো, বিচ্ছেদ নিয়ম, সেই বিচ্ছেদ নিয়মে আমরা গুণ করে ফেলতে পারবো। একপদ করণী হলেও তো দেখিয়েছি গুণটা কিভাবে হবে, দ্বিপদ করণী হলেও কিভাবে হবে দেখালাম, ত্রিপদ করণী হতে পারে, এখানে যদি আরো একটা থাকতো তার কোনো অসুবিধা নেই, সেভাবেই আমরা আরো একটু বাড়িয়ে দিতাম, সেভাবে। ঠিক আছে, তোমরা কিন্তু নিজেরা করে নিতে পারবে। এবারে দেখো, তাহলে আমরা দুটো করণী গুণ করতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখলাম, দুটো করণীকে গুণ করতে গেলে কি করতে হবে সেটাও আমরা দেখলাম। এবারে আমরা এখন ভাগ করবো, ভাগ করবো, দুটো করণীকে ভাগ করবো, তাহলে কি করবো, ভাগও কিন্তু আমরা করতে পারি। যেমন দেখো এখানে আমরা দেখিয়েছি এটা, তো সেরকম যদি এরকম হতো রুট ওভার a বাই b, সেটাও কিন্তু আমরা এরকম রুট a বাই b লিখতে পারি। এটা খুব সিম্পল ব্যাপার, কারণ রুট ওভার a বাই b মানে হচ্ছে a বাই b হোল টু দি পাওয়ার হাফ। তোমরা সেই সূচকের নিয়মেই এটা পাবে, a টু দি পাওয়ার হাফ বাই b টু দি পাওয়ার হাফ, তার মানে পাচ্ছ কি রুট a বাই রুট b এরকম পাচ্ছ। অর্থাৎ রুট a কে রুট b দিয়ে ভাগ করলে আমরা এরকম পাবো, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো, এটা থেকে যেমন এটা পেলাম, এটা থেকে এটা পাবো, ইত্যাদি এরকম পাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু দুটো সমমূলীয় করণী ছিল, দুটো সমমূলীয় করণী ছিল, তাদের ভাগ করলাম। এখন সমমূলীয় যে সবসময় হবে এমন কিন্তু কথা নেই। মনে করো এই ধরনের আছে, আমি একটা দেখাচ্ছি, যে মনে করো এরকম রুট 20 আছে, এরকম একটা দেখাচ্ছি, রুট 20 একটা আছে, একে ভাগ করতে হবে, মনে করো একে ভাগ করতে হবে, মনে করো কিউব রুট অফ, হ্যাঁ কিউব রুট অফ, মনে করো কিউব রুট অফ, এই দিয়ে ভাগ করতে হবে, এইরকম দিয়ে ভাগ করতে হবে। আমি এরকম একটা করণী দিলাম, এই একটা করণী দিলাম, এই দুটোকে ভাগ করতে হবে, ভাগ করতে পারবো, এই দুটোকে আমরা ভাগ করতে পারবো, কোনো অসুবিধা নেই। ভাগ করতে গেলে সাধারণত কিন্তু সরলতম আকারে প্রকাশ করে দিলে সুবিধে হবে। সরলতম আকারে যদি এটা প্রকাশ করতে হবে, দেখো এটাকে সরলতম আকারে প্রকাশ করতে হবে এটা, আর এটাকে যদি আমরা সরলতম আকারে প্রকাশ করি তাহলে দেখো এটা হবে 5 রুট 5, 125 5 এর হচ্ছে 625, আর 5 এর কিউব হচ্ছে, 5 এর কিউব মানে হচ্ছে 125, তাহলে আর 625 মানে তাহলে কি হবে, 5 এর কিউব ইনটু 5, তার মানে 5 এর কিউবটা তো 5 হয়ে গেল, হোল টু দি পাওয়ার 1 এর করলে 5 হয়ে গেল, আর একটা রুট এই ইনটু কিউব রুট 5 এরকম থাকছে। তো এই দুটোকেও কিন্তু আমরা ভাগ করি, কিউব রুট অফ 5 থাকছে, রুট 5 নয়, কিউব রুট অফ 5 থাকবে, এরকম আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 5 1 এর 3 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1 এর 3 হবে, তোমরা সূচকের নিয়মে জানো এটা। তাহলে 2 এর 5 ইনটু 5 টু দি পাওয়ার 1 এর 2 মাইনাস 1 এর 3 মানে হচ্ছে 1 এর 6, তার মানে অ্যাকচুয়ালি তোমার এসে গেল 2 এর 5 ইনটু 6 রুট অফ 5 এরকম এসে গেল। তাহলে তুমি ভাগ তুমি করতে পারবে, অবশ্য ভাগ করতে পারবে, 0 দিয়ে তো ভাগ করা যায় না, তার মানে আর 0 কোনো করণী নয়, 0 কোনো করণী নয়, সুতরাং এই ভাজক যেটা থাকবে সেটা তো 0 হবে না, সেটা তো সিম্পল ব্যাপার। যখনই আমরা a বাই b করব, a একটা করণী, b যদি একটা করণী হয়, b টা অবশ্যই 0 হবে না, কারণ 0 তো করণী নয়, 0 মূলত সংখ্যা, 0 হচ্ছে মূলত সংখ্যা, সুতরাং 0 করণী নয়। তাহলে এটা যে করণী, এটা যে 0 নয় সে বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু ভাগ করতে পারি। এবারে ভাগ তো আমরা এভাবেও করতে পারি, ভাগ তো এরকমও হতে পারে, কিরকম ভাগ কিন্তু এরকম হতে পারে, এটা কিন্তু দুটো কিন্তু একপদ মানে একপদ করণী বা সরল করণী ছিল, দুটোই কিন্তু সরল করণী ছিল, এমন হতে পারে। হ্যাঁ, দুটো সরল করণী নাও থাকতে পারে। আবার দেখো এই দুটো কিন্তু অসমমূলীয় করণী ছিল, দুটো কিন্তু সমমূলীয় করণী হতে পারে, দুটো কিন্তু সমমূলীয় করণী এবং অসদৃশ করণী হতে পারে, সমমূলীয় সদৃশ করণী হতে পারে। তো সেই রকম হতে পারে, যেমন মনে করো এরকম যদি একটা দিই যে ভাগ করতে 3 এর 7 রুট 3, তাকে ভাগ করতে হবে মনে করো হয়তো রুট 12 দিয়ে ভাগ করতে হবে, বলছি যে এটা রুট 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি কি করতে হবে, এটাকে 3 এর 7 রুট 3, এটা সরলতম আকারে আছে, এটাকে আর সরল করা যাবে না, এটাকে সরল করা যাবে, এটা রুট 3 হবে। তাহলে দেখো সরল করলে আমরা পাচ্ছি 3 এর 7 রুট 3 ইনটু 1/2 রুট 3 এরকম পাচ্ছি, রুট 3 কেটে গেল, তার মানে কি হলো 3 এর 14, মানে এখানে দেখো একটা মূলত সংখ্যা পেয়ে গেল। এই দুটো ছিল
সদৃশকরণ, এই দুটো ছিল সদৃশকরণী, তাদেরকে ভাগ করলে দেখো মূলদ সংখ্যা পেয়েছি। আমি আগে বলেওছি যে দুটো সদৃশকরণের গুণফল ভাগফল দুটোই মূলদ হয়, সেটা আগে বলাও হয়েছে। দেখো এখানে ভাগ করলে আমরা কিন্তু মূলদ পেলাম, মূলদ পেলাম। ঠিক আছে, তো এইভাবে ভাগ আমরা করতে পারি। আবার দেখো একপদকরণী ছেড়ে বিপদকরণী বা যৌগিককরণী হতে পারে, যৌগিককরণীও আমরা ওরকম ভাগ করতে পারি। সেক্ষেত্রে তার একটা অন্য নাম আছে, সেটা আমি পরে বলছি। করণী নিরসন বলে, রেশনালাইজেশন বলে, সেটা করতে হবে। তো সেটা আমরা দেখাচ্ছি পরে, ঠিক আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি। বা একবারে দেখিয়েও দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি রেশনালাইজেশন অফ সার্চ। হ্যাঁ, করণী নিরসন আমরা কিভাবে করব। মনে করো এরকম একটা করণী আছে, মনে করো আমরা যদি বলছি যে খুব সহজ একটা করণী আছে রুট2কে আমরা যদি করণী নিরসন করতে চাই, রুট2কে আমরা যদি করণী নিরসন করতে চাই, করণী নিরসন মানে এটা তো করণী বুঝতে পারছো, এটা হচ্ছে বাস্তব, বৈজিক এবং অম্লদ। এর করণী হচ্ছে, এটা কিন্তু করণী সংখ্যা, কেননা এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। এইটাকে যদি আমরা মনে করো √2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 2 হবে। তাই এর কি করণী আছে? এর কিন্তু করণীটা এখানে নিরসন হয়ে গেছে, অর্থাৎ করণী দূর হয়ে গেছে, করণীটা এখান থেকে দূর হয়ে যাবে। √2 কে √2 দিয়ে গুণ করতে কিন্তু করণী আর নেই। আবার দেখো √2 কে যদি আমি এরকম বলি যে √2 কে 1/√2 দিয়ে গুণ করবো, তাহলেও কিন্তু দেখো করণী নিরসন হয়ে যাবে, এটা কিন্তু 1 হয়ে যাবে, এটা কিন্তু করণী নিরসন হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা রেশনালাইজেশন করতে হবে, কি না করণীকে নিরসন করে দেবে, মূলদ আকারে প্রকাশ হয়ে যাবে। এই করণী নিরসন মানে সেটাকে মূলদ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে, সেটাকেই বলে করণী নিরসন। তো এখানে দেখো √2 করণী নিরসন করতে গেলে দেখো মিনিমাম আমি এরকম একটা √2 দিয়ে গুণ করলে কিন্তু করণী নিরসন হয়ে যাচ্ছে। আবার 1/√2 দিয়ে গুণ করলেও কিন্তু করণী নিরসন হয়ে যাচ্ছে। আবার দেখো আমি বলি √2 কে আমি এরকম দিয়ে গুণ করবো হয়তো √/, হয়তো আমি বলছি যে 32 দিয়ে গুণ করবো, √/32 দিয়ে গুণ করবো, তাহলে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে √2 ইন্টু, এটা যদি সরলতম আকারে করি তাহলে হবে 4√2, তার মানে হয়ে গেল দেখো 4 ইন্টু √2 ইন্টু √2 মানে 4 ইন্টু 2 মানে 8। তাহলে এখানে আর করণী নেই, অর্থাৎ √2 কে আমরা √32 দিয়ে গুণ করলেও কিন্তু দেখো করণী নিরসন হয়ে গেছে। আবার দেখো √2 কে যদি আমি 1/√8 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু করণী নিরসন হয়ে যাবে। কিরকম না, এটা হচ্ছে তো দেখো এটাকে তুমি এভাবেও করে দিতে পারো √2 এর 8 এরকম করতে পারো, √2 এটা 1 এর 4 হয়ে যাবে, মানে দেখো 1 এর 2। এখানে কিন্তু আর করণী নেই, অর্থাৎ একে করণী নিরসন করতে গেলে আমি এটা দিয়েও গুণ করতে পারি, 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 যে কোনো সংখ্যা দিয়ে আরো বহু সংখ্যা পাবে যেগুলো দিয়ে গুণ করলে তোমরা করণীকে নিরসন করে দেবে। তো এই ক্ষেত্রে যেটা দিয়ে গুণ করছো এই সংখ্যাগুলিকে কি বলে? এই সংখ্যাগুলিকে বলা হয় করণী নিরসক উৎপাদক। এইগুলিকে বলা হয় করণী নিরসক উৎপাদক বা রেশনালাইজিং ফ্যাক্টর। রেশনালাইজিং ফ্যাক্টর বলা হয়, রেশনালাইজিং ফ্যাক্টর বলা হয়, করণী নিরসক উৎপাদক বলা হয়। তাহলে একটা করণী নিরসক উৎপাদক দেখা যায় অনুযায়ীতে অনেকগুলো দেখিয়েছি, আরো অনেক দেখানো যাবে, বহু থাকতে পারে, অসংখ্য থাকবে। একটা করণী নিরসক উৎপাদক বহু থাকবে, ঠিক আছে, বহু থাকবে। দেখো আমার কি আমি এরকম বলতে পারি যে √2 কে আমি √3 দিয়ে গুণ করি তাহলে করণী নিরসন হয়ে যাবে? তা কিন্তু হবে না, আমি এখান থেকে কিন্তু √6 হয়ে যাচ্ছে, তাহলে এর করণী নিরসক উৎপাদক এটা নয় বা এর করণী নিরসক উৎপাদক এটা নয়। এই √3 কে কিন্তু √2 করণী নিরসক উৎপাদক বলতে পারবো না, বা √2 কে √3 করণী নিরসক উৎপাদক আমরা বলতে পারবো না। করণীটা নিরসন হতে হবে, করণী যদি রয়ে যায়, গুণ করলে করণী রয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে এমন একটা কোনো করণীকে এমন একটা করণী দিয়ে গুণ করতে হবে যাতে গুণফলটা মূলত হয়ে যায়। সেক্ষেত্রে যেটা গুণক যে করণীটা, অর্থাৎ যেটাকে দিয়ে আমরা গুণ করলাম সেই গুণক করণীটা, তাকে আমরা বলবো করণী নিরসক উৎপাদক। তার মানে একটা করণীর একাধিক করণী নিরসক উৎপাদক আছে, অ্যাকচুয়ালি অসংখ্য করণী নিরসক উৎপাদক আছে, ঠিক আছে, অসংখ্য করণী নিরসক উৎপাদক আছে। যেমন দেখো এগুলো হচ্ছে তোমার সরল করণী বললাম, এবার মনে করো এরকম একটু অন্য ধরনের দিচ্ছি। মনে করো আমি বলছি √5 এর করণী নিরসক উৎপাদক কি হবে? এর করণী নিরসক উৎপাদক কি হবে? যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, তোমাদের দ্বিঘাত করণী দিয়ে আছে, এটা আমি ত্রিঘাত করণী নিয়েছি, যদিও এরও কিন্তু আমরা
করণীয় সব উৎপাদক বের করতে পারি। কিভাবে কিভাবে বের করতে পারি? দেখো এইটাকে যদি আমরা এরকম করি যে কিউব রুট অফ যদি 25 দিয়ে গুণ করি, এটা যদি আমরা এইটাকে যদি আমরা কিউব রুট অফ 25 দিয়ে গুণ করি তাহলে কিন্তু করণীয় সম হয়ে যাবে। কিরকম না দেখো এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1 এর 3 আর এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 5 স্কয়ার মানে 5 টু দি পাওয়ার 2 এর 3। দেখো এগুলোকে গুণ করলে তোমার 1 এর 3 প্লাস 2 এর 3 যোগের আকারে হবে, তার মানে 5 টু দি পাওয়ার 1 হবে মানে 5 হয়ে গেল। 1 এর 3 প্লাস 2 এর 3 মানে 3 এর 3 মানে 5 হয়ে গেল। দেখো তার মানে এর করণীয় সম উৎপাদক এটা বলবো, আবার এর করণীয় সম উৎপাদক এটা বলবো। ঠিক আছে, এইটার করণীয় সম উৎপাদক এটা, এটার করণীয় সম উৎপাদক এটা। তার মানে এখানেও কিন্তু করণীয় সম উৎপাদক পাচ্ছি। এমন একটা করণী দিয়ে তোমাকে গুণ করতে হবে যাতে আর গুণফলটাতে কোনো করণী না থাকে, গুণফলটাতে যেন করণী মুক্ত হয়, হ্যাঁ, ফ্রি অফ চার্জ যেন হয়। মানে গুণফলটা যেটা প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা যেন ফ্রি অফ চার্জ হয়, তাহলেই তারপরে আমরা বলবো করণী নিরসক উৎপাদক। যেটা দিয়ে গুণ করলাম তাকে আমরা বলবো করণী নিরসক উৎপাদক, যদিও একটাকে অপরটার আমরা করণী নিরসক উৎপাদক বলবো। এটাকে এর করবো করণীয় সম উৎপাদক, এটাকে এর করণীয় সম উৎপাদক। যদিও শুধুই কি আমরা এটা দিয়ে গুণ করতে পারি তাছাড়া আর করতে পারি না, এক্ষেত্রেও আমরা বহু ওরকম পাবো যাদেরকে আমরা করণীয় নিরসক উৎপাদক বলবো। ঠিক আছে, তার মানে যে কোনো করণের একাধিক করণীয় নিরসক উৎপাদক থাকবে। এরকম যদি হয়, যদি করণীয় নিরসকটা এইভাবে হয় তাহলে কি হবে? যদি মনে করো এরকম থাকে যে এবার দ্বিপদ করণী নিচ্ছি, মনে করো 2 প্লাস রুট 3, তাকে যদি করণীয় নিরসন করতে চাই, এইটাকে করণীয় নিরসন করতে চাই, সেক্ষেত্রে দেখো যদি আমরা এটাকে গুণ করি -2 প্লাস রুট 3 দিয়ে, তাহলেও কিন্তু দেখো করণীয় নিরসন হয়ে যাবে। কিরকম? এখানে রুট 3 প্লাস 2 আছে, এখানে রুট 3 মাইনাস 2 আছে, মানে দেখো এটা রুট 3 হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার, তার মানে কত হবে 3 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 1। দেখো করণীয় নিরসন হয়ে গেছে, মানে এর করণীয় সম উৎপাদক এটা হবে, আবার এর করণীয় সম উৎপাদক কিন্তু এটা হবে। আবার দেখো 2 প্লাস রুট 3 দিয়ে যদি আমরা 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করি তাহলেও দেখো এক্ষেত্রেও কিন্তু দেখো 2 এর হোল স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার মানে 4 মাইনাস 3 অর্থাৎ 1 হবে। এখানেও কিন্তু করণীয় মুক্ত হয়ে গেছে, অর্থাৎ এই যে 2 প্লাস রুট 3 তার করণীয় সম উৎপাদক এটাও হবে, আবার এটাও হবে। -2 প্লাস রুট 3 হবে, আবার 2 মাইনাস রুট 3 হবে। এই দুটোই কিন্তু করণীয় সম উৎপাদক হবে। আমি বলেছি করণীয় সম উৎপাদক বা রেশনালাইজিং ফ্যাক্টর সেটা কিন্তু অসংখ্য হবে, বাস্তবে অসংখ্য হবে, একাধিক হবে বলে দিতে পারি। বাস্তবে অ্যাকচুয়ালি অসংখ্য হবে, একটা করণীর অসংখ্য করণীয় সম উৎপাদক আছে। যেমন দেখো আমি যখন এইটা বললাম তো এইটার করণীয় সম উৎপাদক এটা বলো, যদি এরকম দেখো এটাকে যদি আমি এরকম থেকে গুণ করে দিই, আরেকটা যদি এর সঙ্গে একটা গুণ করে দিই, তাহলে আমরা কি বললাম 2 প্লাস রুট 3 করণীয় সম উৎপাদক -2 প্লাস রুট 3 হবে। আমি যদি এরকম করে দিই -6 প্লাস 3 রুট 3 করি, তাহলে কি করণীয়, এটাও কিন্তু করণীয় সম উৎপাদক হবে। দেখো কিভাবে হবে না, এটা হচ্ছে রুট 3 প্লাস 2 ইনটু এর যদি 3 কমন নিয়ে নিই তাহলে দেখো 3 ইনটু রুট 3 মাইনাস 2, তার মানে হয়ে যাচ্ছে 3 ইনটু এবারে রুট 3 হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার, তার মানে হয়ে যাচ্ছে 3 ইনটু 3 মাইনাস 4 অর্থাৎ -3। ঠিক আছে, অর্থাৎ দেখো এইটাকে এইটা দিয়ে গুণ করতেও কিন্তু করণীয় নিরসন হয়ে গেছে, অর্থাৎ এই করণীয় সম উৎপাদক আমি এটাও বলতে পারি, রেশনালাইজিং ফ্যাক্টর কিন্তু এটাও বলতে পারি, বহু রেশনালাইজিং ফ্যাক্টর আছে। আবার 1/2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে দিলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই, যদি সেটা আমরা দেখাবো, সেটা 2 মাইনাস রুট 3 হবে, সেটা আমি দেখাচ্ছি পরে। যে এটাকে যদি 1/2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে দিই তাহলেও কিন্তু করণীয় নিরসন হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। এবারে দেখো তাহলে আমি এটাকে করণীয় নিরসন করে দেখিয়েছি। এর করণীয় সম উৎপাদক 2 প্লাস রুট 3, করণীয় সম উৎপাদক 2 মাইনাস রুট 3 পেয়েছিলাম, -2 প্লাস রুট 3 পেয়েছিলাম, আবার দেখো এটাও পেয়েছি। এরকম আরো পাবো, এরকম বহু পাওয়া যাবে। যেমন ধরো আমি যদি বলি যে 3 রুট 2 তার করণীয় সম উৎপাদক যদি আমি শুধু জাস্ট রুট 2 বলি সেক্ষেত্রেও করণীয় সম হয়ে যাবে 6 হয়ে যাবে। আবার দেখো 3 রুট 2 কে যদি আমি 3 রুট 2 কে যদি আমি মনে করো রুট ওভার 2 এর 9 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু হয়ে যাবে, তাহলেও কিন্তু দেখো রুট ওভার 2 এর 9 দিয়ে গুণ করলেও কিন্তু করণীয় সম হয়ে যাবে। এটা কি, এটা হচ্ছে 3 রুট 2 ইনটু রুট 2/3, তার মানে দেখো এখানে 1 যে 3 কেটে যাবে, সরি 2 হবে,
তার মানে দেখো এখানেও করণী নেই, 6 হয়ে গেছে, এখানেও দেখো 2 হয়ে গেছে, করণী নেই। তার মানে এর করণীয় সংখ্যা এটাও হবে, এটাও হবে, ইত্যাদি বহু হবে, আরো অনেক হবে। এবারে যদি আমি k√2 দিয়ে গুণ, 3√2 কে যদি আমি k√2 দিয়ে গুণ করি, এটা মূলত সংখ্যা, k হচ্ছে মূলত সংখ্যা, তাহলেও কিন্তু দেখো k মূলত সংখ্যা, এই দুটোকে গুণ করলে এটা কিন্তু করণীয় নিরসন হয়ে যাবে। অর্থাৎ 3√2 এর করণীয় উৎপাদক k√2 হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এরকম বহু করণীয় নিরসন উৎপাদক আমরা পাবো। এবার দেখো হরের করণীয় নিরসন আছে, হরের করণীয় নিরসন এরকম একটা তোমাদের ব্যাপার আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। করণীর নিরসন আমরা করছি, রেশনালাইজিং করছি, রেশনালাইজেশন এটা করছি, অর্থাৎ করণীর নিরসন করছি। মনে করো এরকম একটা করণী আছে, 3 + √2 ডিভাইড বাই 5 + 2√6 এরকম একটা আছে। এখান থেকে বলতে পারে, এখানে সাধারণত বলে হরের করণীয় নিরসন করো, এটাকে বলা হয় হরের করণীয় নিরসন করো। এখানে যেটা বলা হয় যে এটাকে হর থেকে করণীয় নিরসন করতে বলে। এটা একটা করণী, দ্বিপদ করণী, এটাও একটা দ্বিপদ করণী বা যৌগিক করণী, দুটোই, এটা দ্বিপদ, এটাও দ্বিপদ করণী। এক্ষেত্রে দুটো, এটা কিন্তু ত্রিপদ হতে পারে, আবার এটাও ত্রিপদ হতে পারে, এটা কিন্তু দ্বিপদ হতে পারে, আবার এটা ত্রিপদ হয়, এটা দ্বিপদ থাকতে পারে, কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে কিন্তু হর থেকে করণীয় নিরসন করা যাবে, হর থেকে করণীয় নিরসন করা যাবে। যেমন দেখো এইটার করণীয় নিরসন করতে গেলে, হর থেকে করণীয় নিরসন করতে গেলে এর করণীয় নিরসন উৎপাদক যে কোনো একটা দিয়ে আমরা গুণ করে দেবো। সাধারণত আমরা বলি কি না, 5 + 2√6 আছে, 5 - 2√6 দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু করণীয় নিরসন হয়ে যাবে। দেখো যদি 5 - 2√6 দিয়ে উপর নিচে গুণ করে দিই, তাহলে কি হবে, 5 - 2√6 দিয়ে গুণ করে। দেখো নিচের থেকে করণীয়টা কিভাবে নিরসন হচ্ছে, 5 × 5 = 25, আর এটা হচ্ছে 2 × 4 = 6 24, আর উপরে হবে দেখো, উপরে তোমরা লিখতে পারো 15 + 5√2 - 6√6 মাইনাস, হ্যাঁ এটা হয়ে যাবে √12 মানে 2√3, অর্থাৎ 4√3 হবে, 4√3 হবে। এটা হচ্ছে 24 × 48, মানে এটা ঠিক আছে, এটা তো এরকম হবে। তাহলে দেখো এখানে কিন্তু হরের করণীয় নিরসন হয়ে গেছে, 15 + 5√2 - 6√6 - 4√3। হর থেকে হরেরটা কিন্তু 1 হয়ে গেছে, আমি লিখছি না, হরটা 1 হয়ে গেছে, সেজন্য হর থেকে করণীয় নিরসন হয়ে গেছে। হরের করণীয় নিরসন বলে, এটি হলো রেশনালাইজেশন বলা হয়, অর্থাৎ হর থেকে আমরা করণীয় নিরসন করতে পারি। আবার এমনি হরের না থেকে যে কোনো একটা করণীয় আমরা করণীয় নিরসন উৎপাদক ওরকম বের করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, বলা হয়েছে তাহলে যে দুটো করণীকে আমরা, যে কোনো করণীকে আমরা করণীয় নিরসন করতে পারি অন্য একটা করণী দিয়ে গুণ করে, অন্য একটা করণী দিয়ে গুণ করে, যে করণীটা দিয়ে গুণ করব তাকে আমরা বলবো করণীয় নিরসক উৎপাদক। একটা করণীর একাধিক করণীয় নিরসক উৎপাদক থাকবে, একটা করণীর একাধিক করণীয় নিরসক উৎপাদক থাকবে। খুব ভালো করে মনে রাখবে, যে কোনো করণীর একাধিক করণীয় নিরসক উৎপাদক আছে, অর্থাৎ রেশনালাইজিং ফ্যাক্টর আছে। এরপরে আমরা একটা একদম অন্য একটা নিয়ে আলোচনা করব, যেটি বলে কনজুগেট সার্চ। এটা খুব গুরুত্বপূর্ণ, কনজুগেট সার্চ বা অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী কাদের বলে, অনুবন্ধী বা পূরক করণী কাদের বলা হয়, পূরক করণী। দেখো আমরা একটু আগে বলছিলাম যে 2 + √3, এটাকে যদি আমরা 2 - √3 দিয়ে গুণ করি, তাহলে গুণফল কত হয় দেখিয়েছি 1, 2² - √3² মানে হচ্ছে 1, তাহলে গুণফল হয়ে গেল 1। ঠিক আছে, আবার দেখো 2 + √3 কে সঙ্গে যদি আমরা 2 - √3 যোগ করি, তাহলে কি হবে, এটাও আমরা দেখিয়েছি আগে, যোগটাও কিন্তু আগে দেখিয়েছি। যোগটা করলে আমরা দেখো 4 হবে, আর √3 - √3 কেটে যাবে। সুতরাং এখানে গুণফল মূলত সংখ্যা, যোগফল সেটাও মূলত সংখ্যা। আবার দেখো যদি এরকম হয় 2 + √3 আর এখানে হচ্ছে -2 + √3, এই দুটোকে যদি গুণ করি, আমরা দেখিয়েছি এটা হচ্ছে 3² - √3² - 2² মানে হচ্ছে -1 হবে। এটা কিন্তু মূলত গুণ করলে এটা কিন্তু মূলত হবে না, কিন্তু আমি যদি এটাকে যোগ করি তাহলে কি পাবো, -2 + √3 করলে দেখো 2 আর -2 কেটে যাবে, √3 2। এটি কিন্তু মূলত হয়নি, এটি কিন্তু মূলত হয়নি, এটি অমূলত রয়ে গেছে। এই দুটো ক্ষেত্রে কোনটাকে আমরা বলবো এর অনুবন্ধী বা পূরক করণ,
পূরককরণে অ্যাকচুয়ালি আমরা এইটাকে বলবো পূরককরণী। এর পূরককরণী বা অনুবন্ধীকরণে আমরা এটা বলবো, যেক্ষেত্রে যোগফল এবং গুণফল দুটোই মূলত হবে, তবেই কিন্তু সেটা পূরককরণী হবে বা অনুবন্ধীকরণী হবে। তারা যদি দুটো করণীর যোগফল এবং গুণফল দুটোই মূলত হয়, মানে অ্যাকচুয়ালি এখানে অবশ্যই দ্বিপদকরণে দুটো দ্বিপদকরণে তাদের গুণফল এবং যোগফল দুটোই যদি মূলত হয়, গুণফল এবং যোগফল দুটোই যদি মূলত হয়, তাহলে তাদের একটাকে অন্যটার অনুবন্ধীকরণী বা পূরককরণী আমরা বলব। কনজুগেট, এরা হচ্ছে পরস্পর কনজুগেট। কিন্তু এখানে দেখো, এখানে এই করণীর করণীয় উৎপাদক অবশ্যই এটা, যেহেতু গুণ করতে এটা গুণ করণীয় রসন হয়ে গেছে, অর্থাৎ এর করণীয় উৎপাদক অবশ্যই এটা। কিন্তু দেখো যোগ করতে আমাদের এই মূলত আসেনি, অমূলত চলে এসছে, তার মানে এটা কিন্তু এর অনুবন্ধীকরণই নয়। -2 + √3 কিন্তু 2 + √3 অনুবন্ধীকরণই নয়, যদিও সেটি করণীয় উৎপাদক। ঠিক আছে, তাহলে কনজুগেট সার্চ কাদের, সেইটার সংজ্ঞা। কনজুগেট সার্চ কাদের বলা হয় না, এখানে সংজ্ঞা হচ্ছে এবং x + √y এবং x - √y পরস্পর অনুবন্ধী বা পূরক হবে, যেখানে অবশ্যই x y মূলত x y অবশ্যই মূলত, আর y পূর্ণবর্গ নয়, y > 0 পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ হওয়া চলবে না y। তার মানে কি, এই পার্টটাই হচ্ছে করণী, y টা পূর্ণবর্গ নয়। এই আকারের যদি দুটো করণী হয়, দ্বিপদ করণী, x মূলত y ও মূলত, y টা আবার পূর্ণবর্গ নয় এমন মূলত সংখ্যা, অবশ্যই ধনাত্মক। পূর্ণবর্গ নয় এমন মূলত সংখ্যা, y ধনাত্মক এবং পূর্ণবর্গ নয় এমন মূলত সংখ্যা, আর x ও মূলত সংখ্যা, তাহলে এই দুটোকে পরস্পর অনুবন্ধী বলা হবে। x + √y এবং x - √y এই দুটোকে অনুবন্ধী বলা হবে। দেখো কোথায় ডিফারেন্ট, এদের ডিফারেন্সটা কোথায়? মূলত পার্ট দুটো দেখো একই আছে, অমূলত পার্ট দুটোও কিন্তু একই আছে, শুধু তাদের চিহ্ন আলাদা আছে। মূলত পার্ট দুটো সমান এবং একই চিহ্নযুক্ত, আর অমূলত পার্ট দুটো হচ্ছে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। মূলত অমূলত পার্ট দুটো সমান হবে ঠিকই, কিন্তু মূলত পার্ট দুটো সমান হলেও, একই চিহ্নযুক্ত হলেও, অমূলত পার্ট দুটো আলাদা চিহ্নযুক্ত হবে। সেক্ষেত্রেই তাদেরকে আমরা পরস্পর অনুবন্ধী বা পূরককরণী বলবো। ওকে, তার মানে 2 + √3 পূরককরণী বলতে গেলে আমাদের -2 + √3 বললে হবে না। 2 + √3 পূরককরণী বলতে গেলে -2 + √3 বললে হবে না, কারণ দেখো এক্ষেত্রে অমূলত পার্ট দুটো একই চিহ্নযুক্ত হয়ে গেছে, কিন্তু মূলত পার্ট দুটো আলাদা চিহ্নযুক্ত, এক্ষেত্রে কিন্তু এরা পরস্পর অনুবন্ধী হবে না। তাহলে অনুবন্ধী হতে গেলে কি করতে হবে? এই মূলত পার্ট দুটো সমান রাখতে হবে, আর অমূলত পার্ট দুটো সমান রাখতে হবে, চিহ্ন দুটো আলাদা রাখতে হবে। এই হচ্ছে, তবেই তারা পরস্পর অনুবন্ধী হবে। ওকে, পরস্পর অনুবন্ধী হবে, এটা যেন মনে থাকে। ওকে, এবারে আমরা করব, এরপরেরটাতে আমরা করছি যে বৈশিষ্ট্য।